26শে জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে সৌরভ পালোধির পরিচালিত ছবি অনেকদিন পর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এন আইডিয়াসের ব্যানারে তৈরি হয়েছে এই ছবি অনেকদিন পর। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক সৌরভ পালোধি, বিমল গিরি, চিত্রাঙ্গদা চক্রবর্তী সহ ছবির একাধিক কলাকুশলীরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, পল্লবী চট্টোপাধ্যায়, সৌরভ দাস, দেবলীনা দত্ত, হরনাথ চক্রবর্তী প্রমুখ। কেক কেটে বিশেষভাবে উদযাপন করা হলো এই দিনটি। নতুন প্রজন্মকে যেন আমি যদি মনে করি এই বছরের শুরুতে যে ছেলেটি কাকাবাবু একটা সুপারহিট দিল আমার বিজয়না করে গেছে, সেও তার দ্বিতীয় ছবি। আমার মনে হয় এই নতুন প্রজন্মরা কিন্তু খুব ভালো কাজ করছে। মানে বলছি যে এই আমি তো বেশি বলছি, হয়তো তোমরা কেটে বাদ দিতে পারো, কিন্তু তাও বলছি যে আজকে এই পৃথা একটা ছবি বানিয়েছেন, সেখানে যথেষ্ট আলোচনা চলছে। তারপরে একটি প্রত্যাবর্তন বলে একটি ছবি এসছে, তারও বোধহয় প্রথম বা দ্বিতীয় ছবি। এই যে নতুন প্রজন্মদেরও আমরা সব ছবিতে অভিনয় না করলে বা প্রযোজনা না করলেও, তোমরা দেখবে আমি কলকাতায় যদি না থাকি বা খুব শুটিং না থাকি, আমি সবসময় দৌড়ে দৌড়ে আসি। কারণ আমার কোথাও মনে হয় যে একটা নতুন প্রজন্ম অভিনেতা অভিনেত্রী এবং মানে ডিরেক্টর এবং এদেরও আসতে হবে, তাহলে না ছবির সংখ্যা বাড়বে, কাজের সংখ্যা বাড়বে, দর্শকের সংখ্যা বাড়বে। এবং নানা রকম রিস্ক নিয়ে ছবি বানাতে হবে। ছবিটাকে যদি আমি এটা অঙ্কের মতন ফেলি, ম্যাথামেটিক্সের মতন ফেলি, তাহলে একটা সময় গিয়ে মনে হবে সেরকম ছবিতে আমরা কাজ করি, একদম করি। কিন্তু সবসময় অঙ্ক মানে না মিলিয়ে সিনেমা তো সৃষ্টি, সেটাকে আমাদের চালিয়ে যেতে হবে। সৌরভদা গতকাল ইন্টারভিউতে বলছিলেন যে তোমরা না এগিয়ে আসলে এই ছবিটা একেবারেই করা না, সম্ভব এটা এগিয়ে আশিটা আমার খুব একটা মানে এটা আমার কাছে খুব মনে হয় না। কারণ দেখো, আমি অ্যাটলিস্ট যে ছবি নিরন্তর করেছি, যেরকম একটা ছবি, সেটা হলে আসেনি। কিন্তু তার আগে আমি 3 ইয়ারই কথা করেছি, যখন পরম রুদ্র এরা বাচ্চা ছিল। সেই ছবি তো সাহস করে করেছিলাম অত বছর আগে, যেখানে প্রায় 1.5 বছর আমাকে সেন্সারের সঙ্গে লড়াই করতে হয়েছে। তারপরে আমি মহলার মতন ছবি করেছি, যেখানে সেই পরিচালক, শুধু করেছি না, একজন পরিচালক একদিন জিজ্ঞেস করে, কি রে তোর ছবিটা হচ্ছে না কেন? এটা আমার খুব ফেভারিট সাবজেক্ট। মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জীবন নিয়ে একটা বাংলা ছবি। বোধহয় অনেকে না কাস্টিং চেঞ্জ করতে বলছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের, অনেকে বলছে তোমাকে নিতে বা তোর কি ভাবনা, তো ওর থেকে ভালো কেউ হতে পারে। তো যদি মনে হয়, কথা বলে না যেখানে, তো যদি মনে হয় একদম করতে পারছিস, তো তখন আবার বলিস। তোমাদের টিকে থাকতে গেলে একটা পারপাস লাগে, টিকে তোমার থাকতে গেলে একটা টিচারটা তোমার লেখা। ক্ষেত্রে এই পারপাসটা কি সিনেমা? সেটা তো আমার মনে হয় তোমরা জানো, যে আমার তো আর কিছু নেই। তোমরা জানো, এটা তোমরাই উত্তর দিয়ে দাও। আমি কি আর পারপাস আমার আছে বলো? মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, আশীর্বাদ। সবসময় আমার বইতেও শেষ লাইনটাতেই লেখা আছে, আমাকে অভিনেতা হিসেবে বা আমার যে কর্মজীবন সেটা হিসেবে মানুষ মনে রাখবেন আশা করি। মানুষ হিসেবে একশোর মধ্যে 5% লোক কিছু ভাবতে পারে। মানুষ হিসেবে আমি যদি আমাকে মানুষ মনে রাখেন, তাহলে আমি তো অঙ্ক কি কঠিন 3বার দেখেছিলাম প্রেক্ষাগৃহে এসে, আমার মনে আছে। বন্ধু বান্ধবদের নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, মাকে নিয়ে। মাকে আজকেও নিয়ে আসতাম, কিন্তু মায়ের পাটা ভেঙেছে, ফলে আজকে নিয়ে আসতে পারলাম না। কিন্তু মাকে নিয়ে, মা প্রায় পায়ে প্লাস্টার, কিন্তু আমি তাই নিয়েও মাকে নিয়ে আসবো ছবিটা দেখতে আবার। খুব বেশি কথা বললে এই ছবির পরে ছবিটা যে যে অনুভূতি দিচ্ছে, সেই অনুভূতিটার ব্যাঘাত ঘটবে। কিন্তু আবার বলাও প্রয়োজন, কারণ মানুষের জানা প্রয়োজন যে এই অনেকদিন পর ছবিটি দেখতেই হবে প্রেক্ষাগৃহে এসে। এমন ছবির জন্যই তো থিয়েটারে আসা, এমন ছবির জন্যই তো টিকিট কাটা, এমন ছবির জন্যই তো সিনেমা হল। এটাই তো আক্ষরিক অর্থে সিনেমা, যেটা দর্শককে দেখার পর এইরকম একটা অনুভূতি দেবে যে অনেকক্ষণ সেই ছবিটার মধ্যে থাকবো, কোনো কথাই বলতে ইচ্ছে করবে না। মনে হবে আরাম করে একটু বাড়ি গিয়ে সুন্দর করে লিখি। দারুণ ছবি বানিয়েছে সৌরভ, এবং প্রত্যেককে এটা থিয়েটারে এসে দেখতে হবে, মিস করবেন না। এটা কিন্তু মিস করা যাবে না কোনোভাবে। তুমি যে শাড়িটা পরেছো, লেখা রয়েছে মেরুদণ্ড বিক্রি নেই, এর কোনো স্পেশাল পারপাস বা কারণ? এই শাড়িটা আমি অনেকদিন পর আবার পরলাম। এটা আমার আলমারিতে ছিলই, সেই অভয়া আন্দোলন থেকে আলমারিতে ছিল। বহুবার ওই সময় শাড়িটা আমি পরেছিলাম। তো মাঝখানে বেশ কিছুদিন আলমারিতে ছিল, মাঝখানেও পরেছি বহুবার, কিন্তু এমন কোনো অনুষ্ঠানে আসা হয়নি যেখানে তোদের সাথে দেখা হবে। ঘটনাচক্রে আজকে আবার এই শাড়িটা পরলাম যেদিন তোদের সাথে দেখা হলো। হতে পারে হয়তো সৌরভের ছবি দেখতে আসছি ভেবে এই শাড়িটার কথা মনে পড়ে গেল, এমনটাও হতে পারে। হ্যাঁ, সেরকম কিছু ভাবিনি, ভালো কাজ করতে চেয়েছিলাম। অনেকদিন পর ভালো কাজ এর খবর এলো, মানে অপরচুনিটি এলো সৌরভের মাধ্যমে।
তাই মানে আমি বলবো যে সবকিছু যেন মানে টাইমে টাইমে মিলে গেল আর কি। যে আমি কলকাতাতেও ছিলাম, আর ঠিক তখনই সৌরভ বললো যে ও এরকম একটা ছবি করার কথা ভাবছে, আর ওই চরিত্রটার জন্য আমাকে ভাবছে। সেটা আমি খুব মানে কি বলবো উচ্ছ্বসিতই হয়ে গেলাম। একজন শিল্পী হিসেবে, অভিনেত্রী হিসেবে যখন কেউ বলে যে তোমার কথা ভেবেছি, তো আর যেখানে আমি খুবই কম কাজ করি এখানে, কারণ মোস্টলি বম্বেতে থাকি, তো আর অনেক সময় অনেক কারণে হয়ে ওঠে না, তো কেউ তাও এত মানে কি বলবো গ্যাপের পরেও যদি কেউ তোমার কথা ভাবে, তো তখন অবভিয়াসলি মনে হয় যে কিছু তো ঠিক করেছি। আর জীবন কতটা বদলেছে মা। মা রিকভারি কি দেখেছে ছবিটা? মা দেখেছে, রীতাভরি এখনো দেখেনি। রীতাভরি অবশ্যই দেখবে, আমি জানি। তো আমার ওয়ান অফ মাই বিগেস্ট সাপোর্টার, চিয়ার লিডার, তো ডেফিনেটলি দেখবে। আর জীবন অবভিয়াসলি বদলেছে। এবার তোমরা আমাকে তাড়াতাড়ি ছুটি দাও, আমার বাড়ি গিয়ে বেবিকে খাওয়াতে হবে, বুঝলো তো? একদম। আর একটা বিষয়ে কথা বলছিলাম, হ্যাঁ অনেকদিন পর পর কলকাতায় ফেরা, মানে সেই রুটে ফেরা, যেটা এই গল্প অনেকটা বেশি করে তুলে ধরেছে। আমি আসলে অনেকদিন পরে পরে কলকাতায় ফিরি না, আমি খুব ক্ষণে ক্ষণেই কলকাতায় ফিরি, সে কাজ থাকলে আমরা না পাই। থাকলে। তোমরা মানুষ আলাদা, কিন্তু আমার মা আছে এখানে, আমার ফ্যামিলি আছে, তো আমি এখানে চলে আসি। আর কলকাতার ভালো খাবার, বম্বের খাবার ভালো না, তুমি কলকাতায় চলে আসি খেতে। মাতৃত্ব কতটা উদযাপন করছো সেটা একটু বলো। এই তো এখন দৌড়চ্ছি যে খাওয়াবো, তাই। ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে, অনেকদিন পর ছবিটি মূলত আমাদের বাবা মায়েদের উৎসর্গ করে বানানো হয়েছে। ভালোবাসার যে কত রূপ হয়, কত অব্যক্ত অনুভূতি এবং নীরব মুহূর্ত থাকে, সেগুলি এই ছবির মূল উপজীব্য। এখন দেখার অনেকদিন পর ছবিটি দর্শকের মন জয় করতে পারে কিনা। অনুষ্কা জোয়াদ্দারের রিপোর্ট, কেটিভি বাংলা।